দশম শ্রেণীর পাঠ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গদ্য অংশের পঞ্চম পর্বে প্রশ্ন উত্তরের আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলি আগে কপিতে তুলে নাও। আজকের পর্বে দেখো, তাহলে আমরা এখান থেকে টেক্সট পোর্শন শুরু করব। তাহলে এর আগে আমরা দেখেছিলাম ভামতে যাওয়ার জন্য অপূর্বকে তার কর্মক্ষেত্রের বড়বাবু এসে, বড় সাহেব এসে বলেন, এবং তারপরের আমরা দেখব অপূর্ব কিভাবে তার প্রতিক্রিয়া দেখান। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতে ছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, অতএব যাওয়াই স্থির হইল। এবং পরদিনই অপরাহ্ন বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়াছে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রইল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা। এই পর্যন্ত আমি পড়লাম। দেখো, আজকের প্রথম যে প্রশ্ন দেয়া হয়েছে তোমাদের 30 নম্বরের প্রশ্নতে রয়েছে এই লাইনটি ধরে, যে অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। তাহলে এখানে অপূর্ব কোথায় যাওয়ার বিষয়ে কেনই বা সঙ্গে সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন? অপূর্বকে যখন তার কর্মক্ষেত্রের বড় সাহেব এসে ভামর যে অফিস, সেখানে গিয়ে কোনো কাজই শৃঙ্খলিতভাবে হচ্ছে না, তাই সে বিষয়ে তদারক করার কথা বা সমস্ত কাজকর্ম বুঝে নেওয়ার জন্য বলেন, তখনই অপূর্ব শেখ স্থানে সেই ভামতে যাওয়ার জন্য সম্মতি প্রকাশ করে। এবং আমরা এখানে কাহিনী থেকে জানতে পারি যে নানান কারণে অপূর্ব রেঙ্গুনে আর এক মুহূর্ত কোনোভাবেই মন টিকছিল না। এমনকি এই বিভিন্ন স্থানে কর্মসূত্রে দেশের নানান স্থান ঘুরে দেখা যায়, এই উদ্দেশ্য কিন্তু অপূর্বর মনের মধ্যে কাজ করছিল। এ কারণেই অপূর্ব খুব শীঘ্রই সেই বিষয়ে সম্মতি প্রকাশ করেছিলেন। তাহলে এই গেল 30 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো, এখানে এবার তেওয়ারির প্রসঙ্গ আসছে, অর্থাৎ অপূর্বর সেই রেঙ্গুনের যে বাড়িতে তিনি থাকতেন, সেখানে যে কাজকর্ম দেখাশোনা করতো সেই তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়া ছিল। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে না, এখানে কিন্তু তেওয়ারির কথা বলা হচ্ছে, যে তেওয়ারির রেঙ্গুন শহরটা বেশ সয়ে গিয়েছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তিই ছিল না। অপূর্বর যেমন ঘুরে ঘুরে বেড়ানোর বিভিন্ন কর্মক্ষেত্রে, তাতে তার দেশটাও দেখার উদ্দেশ্য সফল হয়। তার বাড়িতে যে ছেলেটি কাজ করত, এখানে তেওয়ারি আপাতত রেঙ্গুনের যে বাসা তাতেই তদারকি করার জন্য রয়ে গেল। তার মোটামুটি রেঙ্গুন শহরটাই পছন্দ হয়েছিল এবং বাইরে কোথাও বেরিয়ে বেড়ানোর প্রবৃত্তি তার ছিল না। এটা কিন্তু পুরোপুরি তেওয়ারির প্রসঙ্গই এখানে বলা হচ্ছে। তলোয়ার কর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। তা এখানে তলোয়ারকর অপূর্বর বন্ধুস্থানীয় তিনি তো রয়েছেন, কোনো সমস্যা হলেই যেন তলোয়ারকরকে গিয়ে তেওয়ারি খবরাখবর দেন। এরপরের অংশে দেখো, গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট 5 বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে। এই লাইনটা ধরে আমি আজ প্রশ্ন দিইনি, কিন্তু এটাও একটা খুব গুরুত্বপূর্ণ লাইন। অপূর্ব কাকে দেখে চকিত হয়ে উঠেছিল এবং চকিত হওয়ার কারণ কি? না, অপূর্ব এখানে আমি তবু এর উত্তরটা আলোচনা করছি, যে অপূর্ব তার একদিন পূর্বেই যে থানায় বাসার চুরির নালিশ জানাতে গিয়েছিলেন, সেখানে চুরির নালিশ জানানো হয়নি ঠিকই, কিন্তু তার পূর্ব পরিচিত আত্মীয় স্থানীয় নিমাইবাবুর সঙ্গে থেকে থানায় বেশ কিছু আটক করে রাখা মানুষদের জিজ্ঞাসাবাদ বা বিশেষত পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে যে গিরিশ মহাপাত্রকে খানাতল্লাশি করা হয়েছিল, বা তার সঙ্গে যে কথোপকথন হয়েছিল নিমাইবাবুর, বা থানায় তার যে উপস্থিতিটুকুনি অপূর্ব দর্শন করেছিলেন, তাতে অপূর্বর সেই মুহূর্ত থেকে মন কিন্তু এক অজ্ঞাত অপরিচিত ব্যক্তির উদ্দেশ্যে হারিয়ে গিয়েছিল, অন্যমনস্ক অপূর্ব হয়ে গিয়েছিলেন।
এবং এই বিষয় যখন বন্ধু তলোয়ারকরের কাছে উপস্থাপন করেন, তলোয়ারকরও কিন্তু এই ব্যক্তিটি সম্পর্কে বেশ আগ্রহ প্রকাশ করেন, অর্থাৎ গিরিশ মহাপাত্র প্রসঙ্গে। তাই ভামোয় যাওয়ার জন্য যখন ট্রেনে উঠে বসেছিলেন, মিনিট পাঁচেক বিলম্ব ছিল ট্রেন ছাড়তে, সেই স্টেশনেই অপূর্ব আবার গিরিশ মহাপাত্রকে দেখে তার বন্ধু তলোয়ারকরকে দেখানোর জন্যই কিন্তু চকিত হয়ে উঠেছিলেন। তাই এটাই এখানে মূলত আমরা কারণ হিসেবে পাবো। এরপর দেখো, তলোয়ারকর ঘাড় ফিরাইতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র, সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুলমোজা, সেই পামসু এবং ছড়ি প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। মহাপাত্র এই দিকেই আসিতেছিল, সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? তা এখানে মূলত আমরা এই যে অংশটা যে দেখলাম, তলোয়ারকর ঘাড় ফিরিয়েই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। তাহলে তলোয়ারকর কিভাবে বুঝলেন? না, পূর্বে অপূর্বের কাছে যে গিরিশ মহাপাত্রের পোশাকের বর্ণনা পেয়েছিলেন, সেই সমস্ত নিদর্শনগুলি মিলে গেল এখানে। তা এইভাবেও কিন্তু এখানে একটা 3 নম্বরের প্রশ্ন এই লাইন ধরে থাকতে পারে, এটা দিইনি তোমাদের আজকে। এর পরের অংশ দেখো, গিরিশ অর্থাৎ গিরিশ মহাপাত্র এবার অপূর্বর সঙ্গে কথোপকথন হচ্ছে। শশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আজ্ঞে চিনিতে পারিবই কি বাবু মশাই? কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ জানালেন, দেখো। গিরিশ কহিল, আজ্ঞে ইনামজাং থেকে 2 জন বন্ধু লোক আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বাপু জোচ্চুরিতে? কথায় বলে পরধর্ম ভয়াবহ, এটা ভয়াবহ, লল্লাটে লেখা তো খণ্ডাবে না। তাহলে আজকে তোমাদের দেখো 31 নম্বর প্রশ্ন দেয়া হয়েছে এই লাইনটি ধরে, আমাকে কিন্তু বাপু ঝুটমুট হয়রান করা। কে কোন কারণে ঝুটমুট হয়রানের প্রসঙ্গ তুলে ধরেছেন? তাহলে এখানে কাহিনীতে আমরা দেখি যে পথের দাবি এই গদ্য অংশটিতে যে মূল চরিত্র, যিনি পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, তাকে আমরা কাহিনী সূত্র থেকেই অবগত যে তিনি গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে কাহিনীতে উপস্থাপিত হয়েছেন। অপূর্ব বা অন্য কারোর দৃষ্টিতে তা ধরানা পড়লেও দেখা গেছে যে অপূর্বর সামনেই বা অপূর্ব যখন থানায় গিয়েছিলেন নিমাইবাবুর কাছে চুরির নালিশ বা থানায় চুরির নালিশ জানাতে, সেখানে চুরির নালিশ না জানানো হলেও সাক্ষী হয়ে রয়েছিলেন একটি ঘটনার, যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে গিরিশ মহাপাত্রকে যেভাবে খানাতল্লাশি করা হয়েছিল সেই সমস্ত ঘটনার। পকেট থেকে পাওয়া গিয়েছিল একটি গাঁজার কলিকা, সেই গিরিশ মহাপাত্রের পকেট থেকে। তা সেই গাঁজার কলিকা নিয়ে গিরিশ মহাপাত্রের অভিমত ছিল যে নিজে কখনোই খায় না, কিন্তু কেউ কারোর যদি প্রয়োজনে লাগে বা কেউ যদি চায় তখন সেটা সেজে দেবে বলে। তা এখানে কোনোভাবেই যে এই ধরনের মাদক কোনো কিছুর সঙ্গে সে সংযুক্ত নয়, তবুও যে তাকে থানায় নিমাইবাবু জগদীশবাবু বিভিন্নজন ধমকানি বা উপদেশ অনেক কিছু দিয়েছিল, এই ভিত্তিতেই অপূর্বর কাছে গিরিশ মহাপাত্র তুলে ধরছেন যে তাকে ঝুটমুট সেখানে হয়রান করা হয়েছিল। কেননা কোনোভাবেই যে ব্যক্তিরাই আপিং সিদ্ধি লুকিয়ে নিয়ে আসুক না কেন, গিরিশ মহাপাত্র কখনোই এই ধরনের জোচ্চুরিমূলক কাজের সঙ্গে সংযুক্ত নয়। তিনি জানান যে তিনি এক ধর্মভীরু মানুষ এবং পরধর্ম সব সময়ের জন্যই ভয়াবহ হয়ে থাকে, এটা তিনি মনে প্রাণে মনে করেন। আর তিনি এটাও মনে করেছেন যে ললাটের লেখা তো কেউ খণ্ডাতে পারে না, তার হয়তো এই হয়রান হওয়াটা ছিল, তাই এ ধরনের মন্তব্য। তাহলে দেখো আজকের 31 নম্বরের প্রশ্নের উত্তরের আলোচনা এখানে শেষ হলো। এরপরে দেখো আমরা টেক্সট পোর্শনটা দেখব, তবে 32 নম্বর যে তোমাদের প্রশ্ন দেয়া হয়েছে দেখো এই লাইন ধরে, কথায় বলে পরধর্ম ভয়াবহ, লাইনটির প্রাসঙ্গিকতা লেখো। এরপরে মূলত বেশিরভাগ প্রশ্নই আমি এইখানটাতে অনেকগুলো লাইন ধরেই প্রশ্ন দিয়েছি এবং সেখানে তোমাদের এইভাবে লাইনের প্রাসঙ্গিকতাই লিখতে বলেছি। তা এই জায়গাটা জুড়ে যে কটা লাইন রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে টেক্সট পোর্শন তোমাদের রিডিং না পড়লে এই জায়গাগুলোর উত্তর কী লিখবে ঠিক বুঝতে পারবে না। তা 32 নম্বর প্রশ্নে যে লাইনটির প্রাসঙ্গিকতা দেওয়া হয়েছে যে কথায় বলে পরধর্ম ভয়াবহ, তাহলে এখানে কেন এই লাইন
মানে প্রাসঙ্গিকতা লিখতে গেলে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, লাইনটার বক্তাকে, কাকে বলছেন, কোন প্রসঙ্গে বলছেন বা কেন বলছেন, এই পরিসরটা ব্যক্ত করলেই কিন্তু লাইনের প্রাসঙ্গিকতা বলা হয়ে যাবে। তাহলে গিরিশ মহাপাত্র সঙ্গে যখন পুনরায় সাক্ষাৎ হয় অপূর্বর, ভামো যাওয়ার ঠিক পূর্বে স্টেশনে মিনিট পাঁচেক তখন ট্রেন ছাড়তে দেরি ছিল। তা সেখানে আমরা দেখি যে অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের কথোপকথনের মধ্য দিয়ে অপূর্বকে গিরিশ মহাপাত্র জানান যে থানায় সেদিন তাকে ঝুটমুট হয়রান করা হয়েছিল, কেননা তিনি কোনো ব্যক্তি আপিম সিদ্ধি এগুলো লুকিয়ে চুরিয়ে নিয়ে গেল, কোনোভাবেই এ ধরনের কাজের সঙ্গে তিনি সংযুক্ত নন এবং তিনি ভারী ধর্মভীরু মানুষ এবং এই ধরনের জোচ্চুরিমূলক কাজ করে যে কোনো লাভ নেই এটা তিনি মনে প্রাণে মনে করেন, যে কারণে অপূর্বর কাছেই তিনি জানান বা সেই অভিমত পোষণ করতে গিয়েই জানান যে তার সিদ্ধান্ত যে পরধর্ম চিরকালের জন্যই ভয়াবহ। তা লাইনের প্রাসঙ্গিকতা বেরিয়ে এলো, উত্তরের পরিসর একই, 3 নাম্বার রয়েছে, এখানে বেশি বলার দরকার নেই। এর পরের লাইনটি দেখো যে লল্লাটের লেখা তো খণ্ডাবে না, একই মানে পরপরই লাইনগুলো রয়েছে, এই লাইনের যদি প্রাসঙ্গিকতা থাকে তাহলে একই উত্তর বলবো, তার সঙ্গে শুধু এই লাইনের সংযুক্তিটা ঘটবে। এরপরে তোমাদের আজকে একটু টেক্সট পোর্শন দেখাই, তারপরে লাইনটা আমরা দেখছি চলো। যে অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধারধারি নেই, সেদিন কেবল তামাশা দেখিতেই গিয়েছিলাম। তাহলে আজকে তোমাদের 34 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, আমারও তো তাই বিশ্বাস, এই লাইনটি ধরে কার কোন বিশ্বাস রয়েছে বলে সহমত পোষণ করেছেন বা কার কোন বিষয়ে বিশ্বাস রয়েছে বলে সহমত পোষণ করেছেন। এখানে আমারও তো তাই বিশ্বাস বলছেন না, তার মানে যে কেউ একজন তার বিশ্বাস প্রকাশ করেছেন তার সঙ্গে সহমত জানিয়ে আরেকজন বিশ্বাসের কথা বলছেন। তাহলে এখানে অপূর্ব গিরিশ মহাপাত্রের কথায় যে কথা বলেছেন, যে বক্তব্য উপস্থাপন করেছেন, সেই বিষয়ে যে তার বিশ্বাস রয়েছে বলে সহমত পোষণ করছেন। এবার বিষয়টি কি না, বিষয় হচ্ছে যে থানায় অপূর্ব যেদিন চুরির নালিশ জানাতে গিয়েছিলেন, সেদিন ঘটনাক্রমে তার পূর্ব পরিচিত নিমাইবাবুর সঙ্গে থেকে এক বিরল ঘটনার সাক্ষী হয়ে পড়েন। সেখানে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে আটক করে রাখা বেশ কিছু মানুষের মধ্যে মূলত গিরিশ মহাপাত্রকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই পরিস্থিতিটা অপূর্বর মনের মধ্যে একটা বিশেষ জায়গা করে নিয়েছিল, যেটা তিনি পরবর্তী অংশে আমরা দেখি বন্ধুর কাছে উপস্থাপন করেন, তলোয়ার করার কাছে উপস্থাপন করেন। তা এখানে কাহিনীতে আমরা দেখি ভামো যাওয়ার সময় যখন ট্রেনে উঠে বসেছিলেন তখনই অপূর্বর সঙ্গে পুনরায় সাক্ষাৎ হয় সেই গিরিশ মহাপাত্রের, এবং সেখানে গিরিশ মহাপাত্র অপূর্বর কাছে জানান যে থানায় সেদিন তাকে ঝুটমুট হেনস্থা করা হয়েছিল, হয়রান করা হয়েছিল, কেননা কোনোভাবেই তিনি আপিং সিদ্ধি জাতীয় মাদকদ্রব্যের সঙ্গে সংযুক্ত নন, তিনি ধর্মভীরু মানুষ এবং তিনি মনে করেন যে এরকম জুয়ার চুরি করে কোনো লাভ নেই, আর পরধর্ম মানে দুনিয়ার লোক করে থাকলেও এ ধরনের জোচ্চুরিমূলক কাজের সঙ্গে তিনি নিজেকে সংযুক্ত করতে কোনোভাবেই রাজি নন, কেননা তার অভিমত হচ্ছে পরধর্ম ভয়াবহ, আর ললাটে তার ছিল বলে হেনস্থা হয়তো সেটা তাকে পেতে হয়েছে। তা এই ধরনের মন্তব্যর উপরেই বা বিষয়ে এখানে সহমত পোষণ করেছেন অপূর্ব গিরিশ মহাপাত্রের সঙ্গে। তাহলে এই গেল 34 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপরে যেটুকুনি অংশ পড়ে ফেলেছি দেখো, 35 নম্বর প্রশ্ন রয়েছে, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, লাইনটি প্রাসঙ্গিকতা লেখো, এখানেই রয়েছে লাইনটি। তাহলে এখানে প্রাসঙ্গিকতা বলতে কার কোন বিষয়ে ভুল হয়েছে বলে বক্তা হচ্ছেন অপূর্ব, এখানে কার বিষয় ভুলের কথা বলছেন না, থানায় সব্যসাচী মল্লিক সন্দেহে যে গিরিশ মহাপাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, খানাতল্লাশি করা হয়েছিল, এখানে তার একটি ভুল ধারণার কথাই অপূর্ব তুলে ধরেছেন। কোন বিষয় না, যেহেতু থানায় গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর সাক্ষাৎ হয়েছিল কিন্তু সেরকম পরিচয় ঘটেনি ঠিকই, কিন্তু কাহিনীর পরবর্তী অংশে দেখি যে ভামো যাওয়ার জন্য যখন ট্রেনে উঠে বসেছিলেন অপূর্ব, সেই স্টেশনেই আবার সাক্ষাৎ হয় গিরিশ মহাপাত্রের সঙ্গে। তখন গিরিশ মহাপাত্র অপূর্বর কাছে জানান যে থানায় তাকে বেকারই সেদিন খানাতল্লাশি বা জিজ্ঞাসাবাদ করে হয়রান করা হয়েছিল। তা এই কথা যখন, এই প্রসঙ্গ যখন অপূর্বর কাছে গিরিশ মহাপাত্র উপস্থাপন করেছেন, তখন অপূর্বর মনের মধ্যে জেগেছে যে তাকে পুলিশদের
কেউ বলে মনে করেই, পুলিশের লোক বলে মনে করেই অপূর্বর কাছে এই গিরিশ মহাপাত্র এই ধরনের বক্তব্য তুলে ধরছেন। তা সেই ভুল ভাঙিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই কথার উপস্থাপনা এখানে অপূর্বর গিরিশ মহাপাত্রের কাছে। তাহলে 35 নম্বর প্রশ্নের উত্তর হলো। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্নে বেশি বলতে গেলেই দেখবে উত্তরের কোনো খেই পাবে না, ছোটোখাটো করে সুন্দর করে গুছিয়ে বলতে হবে। তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল, কহিল, বাবুজি मैंने आपको तो जरूर कहाँ देखा। তাহলে এই লাইন ধরে প্রশ্ন দিনই কিন্তু এই লাইন ধরেও কিন্তু প্রশ্ন যে কোনো সহায়িকাতেও পাবে, থাকে প্রশ্ন এখানে। তাহলে লাইনটি প্রাসঙ্গিকতা লেখো। এখানে তলোয়ারকর এখানে স্বাভাবিকভাবে কাহিনীর যে কেন্দ্রীয় চরিত্র ও মূল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র স্বরূপ এখানে কাহিনীতেও আমরা দেখি যে সব্যসাচী মল্লিক, যিনি গিরিশ মহাপাত্র ছদ্মবেশে উপস্থাপিত হয়েছে কাহিনীর মধ্যে। তা এখানে তলোয়ারকর খুব সম্ভবত সব্যসাচী মল্লিককে পূর্বে কোথাও দেখেছেন বা পূর্ব পরিচিত বা ছবিতে দেখেছেন। তা সেই ভিত্তিতেই এখানে গিরিশ মহাপাত্রকে দেখার পর তলোয়ারকরের মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হয় এবং তিনি যে তার কোনোভাবে পূর্ব পরিচিত সেই বিষয়টি উপস্থাপন করেন। এরপর দেখো, গিরিশ কহিল, আশ্চর্য নেই হ্যাঁ বাবু সাহেব, নকরির বাঁচতে কেত্তা জায়গায় তো ঘুমতা হ্যাঁ। অপূর্বকে বলিল, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া শাস্ত্র টাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদেষ্ট যে বাবুমশাই আপনারা। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। এখানে অপূর্ব প্রকাশ করছেন যে তিনি ব্রাহ্মণ শুনে তিনিও যে একজন ব্রাহ্মণ তাকে জানাচ্ছেন, কেননা এরা তো অপূর্ব তো কোনোভাবে গিরিশ মহাপাত্রের সঙ্গে পরিচিত নয়, তাই অপূর্ব তার পরিচয়টা দিচ্ছেন। আগে তাহলে নমস্কার, এখন তবে আসি। বাবু সাহেব রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্র পদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। আজ তোমাদের কাছে এতটাই টেক্সট পোর্শন আলোচনা করলাম। দেখো তোমাদের তবে একটা লাস্ট প্রশ্ন রয়েছে আজকে 36-এর দাগে দেয়া হয়েছে, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। এখানে মূলত কি বলতে চাইছেন না, লাইনটির প্রাসঙ্গিকতা, তাহলে কাদের নজর পড়লে, কেন, কে ধরনের মন্তব্য উপস্থাপন করছেন? গিরিশ মহাপাত্র অপূর্বর কাছে এই ধরনের মন্তব্য করছেন কেননা ভামো যাওয়ার সময় যখন পুলিশ স্টেশনের পর পুনরায় অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের সাক্ষাৎ হয়, সেখানে পুলিশ স্টেশনে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ ধরেই জানান যে তাকে বিনা কারণে অকারণে জিজ্ঞাসাবাদ বা খানা তল্লাশি করা হয়েছে। বেশি ব্রিটিশ পুলিশের নজরে পড়ে গেলে যে তার কর্মসংস্থান করাটা খুব সমস্যার জায়গায় উপনীত হবে, এটা বোঝাতে গিয়ে কিন্তু এ ধরনের মন্তব্য খুব সহজ সরলভাবে গিরিশ মহাপাত্র অপূর্বর কাছে তুলে ধরেছেন। তাই এটুকুনি আমরা বলবো, 3 নাম্বার যেহেতু রয়েছে বেশি আমরা প্রসঙ্গ আনবো না। তা এই গেল আজকের টেক্সট পোর্শনের আলোচনা, প্রশ্নসহ ভালো করে তোমরা এগুলো তৈরি করো। আশা করছি এর পরের একটা ভিডিওতে আমরা এই টেক্সট পোর্শনটা শেষ করে ফেলবো।